জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার একাধিক সুপারিশ দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আজ বেলা 12টায় উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঐকমত্য কমিশনকে সব ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এ সময় রাজনৈতিক দল, ঐকমত্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, গবেষক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ইতিহাসের মূল্যবান দলিল হবে জুলাই সনদ। ঐকমত্য কমিশনের দলিলগুলোই ভবিষ্যতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকবে বলেও মনে করেন তিনি। সংস্কার ও নীতিমালা তৈরির কাজ নভেম্বরের মধ্যেই শেষ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের জের ধরে বিভ্রান্তি তৈরি হওয়ায় সরকারের পক্ষ থেকে এই ব্যাখ্যা দেয়া হলো। এতে বলা হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন। এ নিয়ে বিভ্রান্তি দেখা দিলে তা দূর করতে বিবৃতি দিল অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় দলগুলোকে নিয়ে বড় জোট গঠন হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। মনোনয়নের ক্ষেত্রে জনবান্ধব প্রার্থী সর্বোচ্চ গুরুত্ব পাবেন। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বানও জানান তিনি। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় রাজধানীর বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা। স্লোগান আর মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যুবদল নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন ভবিষ্যতে তরুণদের কল্যাণে কাজ করবে। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সঙ্গে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা থাকবেন তারা একত্রে কাজ করবে। যাদের সাথে জনগণের সাথে সামাজিকভাবে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, তাদেরকে তিনি খোঁজখবর নিয়ে তিনি মনোনয়ন দিবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোটের পরিকল্পনা করছে বিএনপি। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামীর বাংলাদেশ তারুণ্য নির্ভর হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে কর্মসূচি নেবে বিএনপি। ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার ৪২,৭৬১টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ, যেখানে ভোট কক্ষ থাকবে মোট ২,৪৪,৬৪৯টি। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। এ সময় এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত বহাল আছে বলে জানানো হয়। সোমবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। ইসির তথ্য অনুযায়ী এবার মোট ভোটার ১২,৬১,৬১,২০১ জন। গড়ে ৩,০০০ ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করেছে কমিশন। এবার ৪২,৭৬১টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ, যেখানে ভোটকক্ষ থাকবে ২,৪৪,৬৪৯টি। অস্থায়ী কেন্দ্র থাকবে ১৪টি এবং অস্থায়ী কক্ষের সংখ্যা ১২,০০০। পুরুষদের ভোট কক্ষ ১,১৫,১৩৭টি এবং নারী ভোট কক্ষ ১,২৯,৬০২টি। ভোটার সংখ্যা বাড়ায় গত নির্বাচনের তুলনায় এবার কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। ৪২,৭৬১, এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬
602। এখন পর্যন্ত 22টি নতুন দলকে নিবন্ধনযোগ্য মনে করছে ইসি। এছাড়া আরও কয়েকটি দলকে অধিকতর তদন্তের মধ্যে রেখেছে কমিশন। 22টা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনাযোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা এবং আরপিও সংশোধন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে বলে জানান আক্তার আহমেদ। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার আগের সিদ্ধান্ত বহাল রেখেছে কমিশন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়েছে পুলিশ। সোমবার আপিল বিভাগকে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের কথা জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনে শুনানি করেছে প্রসিকিউশন। এছাড়া রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য দিয়েছেন গুলিবিদ্ধ শিশু মুসার বাবা। ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। আইসক্রিম খেতে বাবা মুস্তাফিজ আর দাদি মায়া ইসলামের হাত ধরে বাসার নিচে নেমেছিল 5 বছরের বাসিত খান মুসা। ঠিক তখনই পুলিশের গুলি। মুসার মাথা ভেদ করে গুলি গিয়ে লাগে দাদির পেটে। পরদিন হাসপাতালে মারা যান দাদি। মুসা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন আগের মতো নেই। এখন আর কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটাও অসম্ভব। শিশুটির ডান পাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। 2 দফায় সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হলেও পুরোপুরি সুস্থ করা যায়নি তাকে। আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। রামপুরায় গুলি করে 2 জনকে হত্যার মামলায় সোমবার সাক্ষ্য দেন মুস্তাফিজ। আদালতে বলেন, তার মা ও সন্তানের এমন পরিণতির মুখে ফেলা সবার বিচার চান। প্রসিকিউশন জানায়, পুলিশের নির্বিচার গুলিতে তখন ঘরেও নিরাপদ ছিল না কেউ। এই জেলার মধ্যে থেকে ফুটে উঠেছে যে এই যে 19 জুলাই এবং এর আশপাশে কয়েকটি দিন ঢাকা শহরে এই আন্দোলনে পুলিশ এবং তৎকালীন সরকারের বাহিনী কিভাবে নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করেছিলেন। ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। প্রথম দিনে রাষ্ট্রপক্ষ অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করে। এ বিষয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার। এছাড়া গণঅভ্যুত্থানের ভুয়া মামলা নিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন সোমবার আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ। জানায়, এসব মামলায় 372 জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4,000 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনও সেভাবে যান চলাচল নেই। তবুও 30,000 কোটি টাকার মনোরেলের জন্য সম্ভাব্যতা যাচাই শুরু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্প বাস্তবায়নের আগে এর প্রয়োজনীয়তা, চট্টগ্রামের জনসংখ্যা আর নগর মহাপরিকল্পনা বিবেচনায় রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার হিসেবে চট্টগ্রামে নিবন্ধিত যানবাহন আছে 4,64,389টি। এর মধ্যে 3,94,443টি যান মহানগরীর 80 লাখ মানুষের জন্য। এসবের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। গণপরিবহনের সংখ্যা নিতান্তই কম, যা আছে তাও মানহীন। এমন বাস্তবতায় মনোরেল নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এরই মধ্যে জার্মানি ও মিশরের যৌথ মালিকানার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপকে দেওয়া হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। চট্টগ্রাম একটি কমার্শিয়াল হাব, একটা বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক রাজধানী। এটাকে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ সো ফার আই এম থিঙ্কিং। তো আমরা মনে করি এটা যদি হয়ে যায়, চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 30,000 কোটি টাকা। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হতে সময় লাগবে 7 থেকে 8 মাস। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মনোরেল যেটা হচ্ছে কায়রোতে, সেটা আমাদের প্রোডাকশন। সুতরাং আমরা সেই প্রতিষ্ঠানকে নিয়ে এখানে করব। আমি মনে করি বাংলাদেশে এশিয়া সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মনোরেল এবং সবচেয়ে সুন্দর মনোরেল এটা হবে।
মনোরেল বানানোর আগে নগরীর জনসংখ্যার অনুপাত, প্রয়োজনীয়তা আর মহাপরিকল্পনার সাথে সমন্বয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মহাপরিকল্পনার সাথে সমন্বয়হীনতা যদি হয় তাহলে সেটা সুদূর প্রসারী একটি সুফল বয়ে আনবে না। মহাপরিকল্পনাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনের কী প্রস্তাবগুলো এসেছে সেই আঙ্গিকে আসলে মেট্রো রেল, মনোরেল যেটাই বলেন সেটা সম্ভাব্যতা যাচাইয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। চট্টগ্রামে 4,298 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল খুবই সীমিত, তাই এখানে মনোরেল কতটা সাশ্রয়ী হবে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মেট্রো রেলের দুর্ঘটনার জন্য নকশা ত্রুটি আর পুরনো মডেলের বিয়ারিং প্যাড বসানোকে দায়ী করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন একই এলাকায় বারবার বিয়ারিং প্যাড দুর্ঘটনায় দায় নিতে হবে কর্তৃপক্ষকে। রেললাইন নিরাপদ করতে নিয়মিত তদারকি ও বাঁকা পথের পিলারে বিশেষ পদ্ধতিতে বিয়ারিং প্যাড যুক্ত করার পরামর্শ তাদের। রাজধানীতে মেট্রো রেলের আরামদায়ক বাধাহীন যাত্রা বেছে নেন দিনে প্রায় 4 লাখ নগরবাসী। তবে বিয়ারিং প্যাড পরে পথচারীর মৃত্যু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। রাবার ও স্টিলের পাত দিয়ে তৈরি বিয়ারিং প্যাডের ওজন 50 থেকে 100 কেজি। পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো এ প্যাড 2 কংক্রিটের ঘর্ষণজনিত ক্ষয়রোধ, কম্পন শোষণে সহায়তা করে। সাধারণত মেট্রো রেল সোজা পথেই চলাচল করলেও ঢাকায় খামারবাড়ি সহ 3টি জায়গায় বড় ধরনের এস কার্ভ বা বাঁকানো পথ রয়েছে। ফলে ট্রেন চলার সময় কম্পনের কারণে ভায়াডাক্টের নিচের বিয়ারিং প্যাডও সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, এমন মত গবেষকদের। জাপানের মতন আমরা এত ব্যয়ে মেট্রো রেল করলাম, আমরা পরামর্শকে এত টাকা দিয়ে আমরা ডিজাইন করালাম, তারা সেই পুরাতন টেকনোলজি যেটা বিয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে সেই টেকনোলজিতে চলে গেল, যেখানে পট বিয়ারিং এর মতন অনেকটা সাস্টেনেবল সলিউশন ছিল, কেন করলো না এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। জাপানিজ কন্ট্রাক্টর অথবা কনসালটেন্ট যারাই আছেন এদের ত্রুটির জন্য কিনা এটা এখন বলা যাবে না কিছু। আমরা চেষ্টা করব ইনভেস্টিগেট করে যাতে পূর্ণ রিপোর্টটা সবার কাছে পৌঁছাইতে পারে। গত বছর 18 সেপ্টেম্বর ফার্মগেটেই আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল ট্রেন চলাচল 10 ঘন্টা বন্ধ থাকে। তারপরও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এটাকে রেস্ট্রেইন করা বা ধরে রাখার জন্য নাট বল্টু দিয়ে আটকাতে হবে। আমরা গত বছরও এই ঘটনার পরে আমি নিজেও বারবার বলেছি যে এটা একটা সেফটি অডিট হওয়া উচিত, নকশায় আমার অডিট করতে হবে। এবং একই সাথে যে ভায়াডাক্ট থেকে যে আমার বিয়ারিং প্যাড পড়ছে, তো বিয়ারিং প্যাড পরার পর এখানে ডিফরমেশন হয়েছে কিনা, বিয়ারিং প্যাড চেপে গেছে কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে রাখার যে মেকানিজম, এইটা তো করতে হবে। আপনি নকশায় ত্রুটি থাকলে আপনার ব্যবস্থা নেবেন না। প্রথম পর্যায়ে আমরা এই 2-1 দিনের ভিতরে সমস্ত ফার্স্ট প্রিলিমিনারি চেকআপটা করব। এখন সমস্ত বিয়ারিং এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির উপরে ডিপেন্ড করে আমরা চেষ্টা করব যাতে এই 2-1 দিনের ভিতরে সম্পন্ন করতে পারি সমস্ত পিলার। 3 বছর আগে রাজধানীর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পরে মারা যান প্রাইভেট কারের 5 যাত্রী। এবার মেট্রো রেলের বিয়ারিং প্যাডে মারা গেলেন পথচারী। এমন মৃত্যুর মিছিল থামাতে দোষী ঠিকাদার বা পরামর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগীদের বড় অঙ্কের ক্ষতিপূরণের পরামর্শ বিশ্লেষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতালে ভর্তি স্ট্রোকের রোগীদের 22% বয়স 50-এর কম। 30-এর কম বয়সীর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। চিকিৎসকরা বলছেন কম বয়সীরা স্ট্রোক আক্রান্ত হলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার বা মৃত্যু ঝুঁকি বাড়ে। স্ট্রোক প্রতিরোধে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের স্ট্রোক ইউনিট 1 সপ্তাহের বেশি সময় ধরে ভর্তি অনার্স পড়ুয়া কাজীউল ইসলাম। পাশেই চিকিৎসাধীন রংপুরের সুমন মিয়ার বয়স 40 ও পাবনার 38 বছর বয়সী সবুজ আলী। হাসপাতালের তথ্যমতে 100 বেডের স্ট্রোক ইউনিটে 3 মাসে ভর্তি হয়েছে 1662 রোগী। এর মধ্যে 380 জনের বয়স 50-এর কম। স্ট্রোক বয়স্কদের রোগ ধারণা করা হলেও কম বয়সীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। সুইডিশ কিছু গবেষণায় পেশেন্ট রেজিস্ট্রি আছে, তারপর ফিনল্যান্ডের পেশেন্ট রেজিস্ট্রি আছে। এই সবগুলো পেশেন্ট রেজিস্ট্রিতে তারা দেখতেছে যে ইয়ং স্ট্রোক, মানে ইয়ং বলতে আমরা বুঝাই যদি
কোনো কোনো ক্ষেত্রে বলে ৪৫-এর কম, কোনো কোনো ক্ষেত্রে বলে ৫০-এর কম। এদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন কম বয়সী অনেকের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে চর্বির আধিক্য রয়েছে, যা স্ট্রোকের কারণ। এছাড়া শুধু ধূমপায়ীদের স্ট্রোকের ঝুঁকি ২ থেকে ৩ গুণ। একটা অস্বাভাবিক ধরনের লাইফস্টাইল, যেমন আমাদের ইয়ংরা সারা রাত জেগে থাকে, সারা রাত ধরে কাজ করে, দিনের বেলা ঘুমায়। তো এতে করে হয় কি যে আপনার ঘুম যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার শরীরে যে হরমোনগুলো আছে, খারাপ হরমোন, এগুলো কিন্তু বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে ভালো যে ভেজিটেবলটা আমি গার্ডেন ফ্রেশ যেটা বলে ওখান থেকে নিয়ে আসছি, ওখানে কি কেমিক্যাল ইউজ করে ওই ফসলটা উৎপাদন করা হয়েছে আই ডোন্ট নো। আমি যখন একটা ফার্মের মুরগি খাচ্ছি, সেই মুরগিটাকে কি ফুড দেওয়া হয়েছে আই ডোন্ট নো। এবং এইগুলো আমাদের শরীরে ঢুকে আমাদের মস্তিষ্কের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এগুলো তো সবই করতেছে। স্ট্রোকে আক্রান্তদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে ৩০% রক্তে কোলেস্টেরল, ৫০% উচ্চ রক্তচাপ ও ৩০% ডায়াবেটিসে ভুগছেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিটাছড়া বনে ২৬ প্রজাতির সাপের সন্ধান মিলেছে। বন সংরক্ষণ, শিকার বন্ধ ও ব্যক্তিগত উদ্যোগে এই বনে বেড়েছে সাপের বৈচিত্র্য। প্রকৃতির ইকোলজিক্যাল ইন্ডিকেটর সাপের উপস্থিতিতে বাড়লেও এই এলাকায় সাপের দংশনে মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। প্রকৃতির গুরুত্বপূর্ণ উপাদান সাপ নিধন না করার আহ্বান বন বিভাগের। ঘন সবুজে মোড়ানো খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিটাছড়া বন। প্রায় ৩৬ একর জুড়ে সবুজ পাহাড় ও বিভিন্ন প্রজাতির বৃক্ষে আবৃত এই বনে শঙ্খনী, সবুজ ফণিমনস, কিংকোবরা, দুধরাজ, পদ্মগোখরা সহ ২৬ প্রজাতির সাপের অস্তিত্ব পাওয়া গেছে। বন সংরক্ষণ, ঝিরিতে সারা বছর পানি প্রবাহ থাকায় এবং শিকার না হওয়ায় বৈচিত্র্যপূর্ণ এসব সাপের আবাস গড়ে উঠেছে এখানে। তবে এসব সাপ কাউকে আক্রান্ত করেনি, বলছেন সংশ্লিষ্টরা। এখানে এমন কখনো ঘটেনি যে কোনো সাপের কামড়ে কেউ কাটা পড়েছে বা সাপ কাউকে মারার জন্য বা কাটার জন্য তেড়ে এসেছে, এরকম কখনো ঘটেনি, যেটা নিয়ে আমরা সমাজে সবাই ভয় পাই। সাপ এখানে এই যে সাপের সাথে মানুষের সহাবস্থান করা সম্ভব, এটা হলো পিটাছড়া জঙ্গলে এটা একটা উৎকৃষ্ট প্রমাণ। পিটাছড়ায় ২৬ প্রজাতির সাপের অস্তিত্বকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ সাপ নিধন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পিটাছড়াতে প্রায় ২৬ প্রজাতির সাপের সন্ধান পাওয়া যায়। এটা আসলে আমাদের জন্য খুবই ইতিবাচক একটা দিক। এটা প্রমাণ করে যে সঠিকভাবে প্রকৃতির সংরক্ষণ করা গেলে জীববৈচিত্র্য আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। ইঁদুর, ছুঁচোর মতো ক্ষতিকর প্রাণী খেয়ে ফসল রক্ষার পাশাপাশি চিকিৎসা গবেষণা এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতিতে সাপের অবদান অপরিসীম। তাই সাপ নিধন না করে তার রক্ষার আহ্বান বিভাগীয় বন কর্মকর্তার। কেউ যদি বন্যপ্রাণী অর্থাৎ যদি এই সাপকে মারার জন্য উদ্যত হয় বা মারে বা পাচার করে, বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রায় সব সাপের প্রজাতি সংরক্ষিত। তাই সাপ হত্যা বা পাচার করলে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে নির্মাণে ৭ বছর পর ২টি পানি শোধনাগার চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে দীর্ঘদিন পড়ে থাকায় অনেক যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে গেছে। ৫৬ কোটির প্রকল্প চালু করতে বাড়তি ব্যয় হচ্ছে ৭ কোটি। বরিশাল নগরীর বেলতলা ও দপদপিয়া এলাকায় ৫৬ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে নির্মিত হয় দুটি পানি শোধনাগার। জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে প্ল্যান্ট দুটি পরীক্ষামূলকভাবে কয়েক মাস চালু ছিল। তবে ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগে সে সময় সিটি কর্পোরেশন বুঝে না নেওয়ায় অব্যবহৃতই ছিল পানি শোধনাগার দুটি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় প্ল্যান্টের অনেক যন্ত্রপাতি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, চুরিও গেছে অনেক কিছু। সম্প্রতি প্ল্যান্ট দুটির জন্য নতুন করে ৭ কোটি টাকার দরপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। পরিত্যক্ত থাকার কারণে, অযত্নে থাকার কারণে এই অ্যাঙ্গেলগুলো নষ্ট হয়েছে। আরও অনেক আমাদের পাম্প এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আমরা নতুন করে এখানে 200 কেভি ট্রান্সফরমার ছিল, নতুন করে 400 কেভি ট্রান্সফরমার দিয়েছি, সাথে ভিসিবি প্যানেল যোগ করছি। এটা যেহেতু প্রায় 7-8 বছর ধরে বন্ধ ছিল, এখন আমরা এটা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং যে যন্ত্রপাতি বা যে প্রয়োজনীয় সামগ্রী এগুলো আমরা এখন ইনস্টল করতেছি।
কর্মকর্তারা বলছেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে প্রতি বছর 1 সেন্টিমিটার করে নামছে পানির স্তর। চালু হলে প্রতি প্ল্যান্টের মাধ্যমে নদী থেকে 1,60,00,000 লিটার পানি শোধন করে সরবরাহ করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। বরিশাল শহরকে বাঁচাতে হলে একটা বড় কাজ হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ব্যবহারটা কমাতে হবে। সেই উদ্যোগে নিয়ে যেহেতু আমাদের দুটো আছে, তারপর আমরা একটা এক্সপার্ট যারা আছে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের আমরা কল করলাম, তারা আসলো, 2টা টিম আসছে, 2টা টিম 2 রকম আর কি রিপোর্ট দিল। দেওয়ার পরে তাদের প্রেক্ষিতে আমরা টেন্ডার দিই। 58 বর্গ কিলোমিটার বরিশাল নগরে দৈনিক বিশুদ্ধ পানির চাহিদা 7,20,00,000 লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ 3,20,00,000 লিটার পানি সরবরাহ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে। এটি ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।